আশ্বিনের শেষ মানেই তো বিয়ের মৌসুম, 4 হাত এক হবার সময়, চোখে চোখ রেখে শুভ দৃষ্টির অপেক্ষা। আর এরই মধ্যে যদি তিল তিল করে বাসা বাঁধে কোনো এক অবিশ্বাস্য আতঙ্ক। আসুন শুনে নি কেমন সেই বিয়ে, যেখানে একই ছাদের তলায় বাস করে ভয় এবং ভালোবাসা। এখন গল্পের আজকের নিবেদন শ্রীতমা সেনগুপ্তর মায়া গল্প অবলম্বনে ভৌতিক রহস্য গল্প বিয়ের চিঠি। গল্প পাঠে কুন্তল, অভিনয়ে বরষা, সৈকত, শুভদীপ, অর্চিতা, অন্তরা, তপশ্রী, দেবস্মিতা, অরিজিৎ, সৈকত এবং সুমন। বিশেষ সহযোগিতায় নীল এবং রুচিরা। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড মিউজিক ফিনিক্স অডিওভার্স। সামগ্রিক পরিচালনায় সুমন। তাহলে শুরু করা যাক আজকের গল্প বিয়ের চিঠি। প্রিয়তমা মালিনী, এই গভীর জঙ্গলের ভেতরে বসে তোমাকে পত্র লিখছি। তুমি কল্পনাও করতে পারবে না কি ভীষণ অন্ধকার এখানে। ঘরে কেবলমাত্র একটি হ্যারিকেন, তাও তা মাটিতে নামিয়ে রাখতে হয়েছে, নচেত পোকায় ভরে যাবে সারা ঘর। ক্ষীণ আলোয় যতটুকু দেখা যায় তাতেই তোমাকে লিখছি। তুমি হয়তো ভাবছো লোকটি এতকাল কিভাবে থাকলো এই জঙ্গলে, আর থাকলো যদি বা হঠাৎ এইরূপ সমস্যার কথা বা কেন লিখছে। না, খুব ভুল কিছু ভাবনি। এরূপ পরিবেশে বিগত কয়েক বছর ধরে দিব্যি রয়েছি বটে, একটা ঠিকে ঝি, একটা আর্দালি এবং এক বাবুর্চিকে সঙ্গে করে। এছাড়াও চারপাশে হিংস্র পশু, বিষাক্ত পতঙ্গ, সর্বকুল সবই নিয়ে আছি। কখনো তেমন সমস্যা হয়েছে বলে মনে হয়নি, কিন্তু ইদানিং বড় সমস্যা বোধ করছি। সবই কেমন যেন বিশ্রী মনে হচ্ছে। এই জঙ্গল, পরিবেশ, রোদ, বৃষ্টি, বাংলো সব কেমন যেন বিবর্ণ ঠাওর হচ্ছে। এর কারণ জানো? এর কারণ হচ্ছে তুমি। যবে থেকে তোমাকে দেখেছি কিছুই আর ভালো লাগছে না। আচ্ছা, কবে যাবো বলো তো তোমার কাছে? কবে আসবে সেদিনটি? তুমিও কি ঠিক এই রূপতলা? ভালোবাসা সহ আশিস, 21/10/1976। খাতা কলম নিয়ে বসেছে টগর। সাদা পাতায় লাল কালি দিয়ে লিখছে মনে করে করে, কেউ যেন বাদ না পড়ে। কার জন্য কি সেটাও লিখতে হচ্ছে। যেমন মেয়ের মায়ের জন্য লাল পাড় সাদা গরদ, মেয়ের বাবার জন্য সোনালি সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি আর ধুতি, মেয়ের 3 পিসির জন্য ধনে খালি শাড়ি, মেয়ের বড় জেঠিমার জন্য সাদা খোলের ঢাকাই, মেজু জেঠিমার জন্য হালকা রঙের ঢাকাই কিন্তু লাল রঙের ছোঁয়া থাকবে তাতে। বড় বৌমা, ও বড় বৌমা। শাশুড়ির গলা পেয়ে তড়িঘড়ি মাথায় কাপড় টানলো টগর। হেলতে দুলতে ঘরে ঢুকলেন মাতঙ্গী। সাদা ধবধবে থান, সাদা চুল মাথায়, চেহারা তাগড়াই, মুখ ভরা পান। বললেন, কদ্দূর কা এদিকে হলো? এই যে মা, হয়ে এলো। তোমাদের বাপু নিট পিটি নিয়ে আর শেষ হয় না কো। একটা কাজ যদি তাড়াতাড়ি করতে পারো। টগর তাড়াতাড়ি বলল, বসুন মা, বসুন না। এই যে মা, আমার এই হয়ে এলো বলে। আচ্ছা, আপনাকে বরং একটু দেখাই। হ্যাঁ, বসুন না, বসুন, এখানে বসুন। মাতঙ্গী বসলেন পালঙ্কের পাশের আরাম কেদারায়। ছেলে বউয়ের বিছানায় বসা তিনি একেবারেই পছন্দ করেন না। সমর্থ যুগলের বিছানায় বসতে নেই, এ তাঁর শাশুড়ি তাকেই শিখিয়েছিলেন। সকালে যতই বাসি কাপড় ছাড়ো না কেন, বিছানার চাদর তো সেই একই। টগর ওদিকে লিখতে থাকলো হাত চালিয়ে। মেয়ের 2 জ্যাঠতুতো দিদি, তাদের বর, তাদের 4 ছেলে মেয়ে, এদিকে 3 পিসমশাই, পিস্তুত ভাই বোন, সব মিলিয়ে 5 জন। জ্ঞাতি, কাকি, জেঠি, বৌদি মিলিয়ে আরো 7 জন মহিলা, পুরুষ 6 জন।
তাদের বাচ্চা কাচ্চা, কাজের মানুষ বাড়িতে 4 জন। সমস্ত নাম লিখে পাশে কার জন্য কি কি পোশাক যাবে সেগুলো লিখে রাখতে লাগলো টগর। এবারে বলল, বলছিলাম কি মা, তা মেয়ের কখান শাড়ি লিখবো আপনি যদি একটু বলে দেন। মাতঙ্গী তালপাতার বাতাস খাচ্ছিলেন, বললেন, 10খানা লেখো, তার মধ্যে 2খানা বেনারসি। আচ্ছা, আমি 10খানি লিখছি, ঠিক আছে। মুখে বললেও মনে মনে একটু অসন্তুষ্টই হলো টগর। 10খানা শাড়ি খুব বেশি বাড়াবাড়ি নয়। একে তো মেয়ের রাবণের গোষ্ঠীর জামা কাপড়, তাও আবার মন্দ হলে চলবে না, এমনকি ঝি চাকরদের অব্দি বেছে বেছে ভালোটাই দিতে হবে। তারা অবশ্যই কিছুই চায়নি, প্রণামী জামা কাপড় কিচ্ছু না। যত বাড়াবাড়ি করছে তার শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ি বলতে এই শাশুড়ি। কি না তার মেজ ছেলে বিয়েতে মত দিয়েছে একদিনে, কিছুতেই সে বিয়ে করবে না, চাকরি করে জঙ্গলে জঙ্গলে জীবন কাটাবে এই বলেই স্থির করে নিয়েছিল। হঠাৎ মতি হয়েছে, তা হয়েছে ভালো কথা, কিন্তু এমন মোৎসব কোন গৃহস্থ ঘরে হয়? কেবলই এক কথা, মেয়ের ঠাকুরদার বাপ জমিদার ছিল, মান রাখতে হবে। তা বাপু সমানে সমানে বিয়ে দিলেই হয়, তা না। একখানা গোলাপি বেনারসি কিনতে হবে, কি বলো বড় বৌমা? লাল তো থাকবেই একটা, বাদ বাকি সব কিন্তু তুমি নিজে দেখে শুনে কিনবে। শাশুড়ির কথায় চটক ভাঙল টগরের, বলল, হ্যাঁ মা, আপনি সে নিশ্চিন্তে থাকুন, আমি ওইসব দেখে নেব। তোমার জন্য ওই এক রঙের গোলাপি বেনারসি কিনবে, সাথে বউ ভাতে পরার জন্য একটা বেনারসি। গোলাপিটা বিয়ের দিন পরে বরযাত্রী যাবে। আর বিনতির জন্য 2খানা, ওর আবার না কুচু, ওকে ওর মতো পছন্দ করে নিতে বলবে। টগর মনে মনে ভীষণ খুশি হলো, কিন্তু মুখে বলল, না মা, কি যে বলেন না, আমারই বুড়ি বয়স, তার মধ্যে আবার 2খান বেনারসি। ঢং করো না তো বাচ্চা, লিস্ট গুছিয়ে রাখো। কাল সকাল সকাল শহরে রওনা দিও তোমরা। বড় কোকাকে বলা আছে গাড়ি তৈরি থাকবে, বিনতি আর তুমি মিলে সেরে পেলো কাল যতখানি পারো। বলতে বলতেই উঠে পড়লেন মাতঙ্গী। অনেক কাজ। শাশুড়ি বেরোতেই টগর খাতা বন্ধ করে উঠল। ননদ এসেছে কয়েকদিন হলো, গপ্প হচ্ছে বেশ। ননদের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো টগর। সে এখন তার ট্রাঙ্ক খুলে বসেছে। এই যে তা কি করছো ঠাকুরজি? ঠাকুর জামাই ছবি টবি খুঁজছো নাকি? রসিকতা করলো টগর। বিয়ে হয়ে যখন আসে তখন এই ননদই তার খেলার সাথে ছিল। বিনতি বলল, মরণ, তা কি গো বৌদি, লিস্টি হলো? হ্যাঁ, সে আবার হবে না, সে হয়ে গেছে। ননদের ঘরের মেঝেতেই তার পাশটিতেই বসে পড়ল টগর। আস্তে আস্তে বলল, এই ঠাকুরজি, এই জানো জানো, তোমার আর আমার এই 2খান বেনারসি বরাদ্দ হয়েছে। তা আমারটা কি রঙের? সে মা তোমাকে তোমার পছন্দ মতো পছন্দ করে নিতে বলেছেন। যাক, তা কাল কখন বেরোনো গো বৌদি? সে অনেক সকাল সকাল। তার ননদিনী, শোনো, তা বৌদি বলাটা এবার চারও দেখিনি। এবার তো বড় বৌদি বলতে হবে, নয়তো নতুন বৌদিকে কি বলে ডাকবে শুনি? নতুন বৌদিকে মেজ বৌদি বলবো, তুমি বৌদি, শুধু বৌদি। তবে যাই বলো, মেজদার শেষমেশ মতি ফিরলো বলো? হ্যাঁ, তো সে আর বলতে। আমার কি মনে হচ্ছে বলো তো, ঠাকুরপুর মেয়ের রূপ থেকে না মাথাটা ঘুরে গেছে। বলে ননদ ভাজে খানিকক্ষণ হাসাহাসি করলেও বিনতি এক সময় বলল, আচ্ছা বৌদি, তোমার একটা বিষয়ে খটকা লাগেনি? খটকা না? কেন কেন গো ঠাকুরজি? অত বড় বাড়ির মেয়ে, বাপের অঢেল পয়সা, মেয়ে সুন্দরী বিদুষী, মেজদার চেয়ে ভালো পাত্র কি পেত না চাইলে? তাও আবার শহুরে মেয়ে এই গ্রামে। দেখ তোমার যেমন কথা।
তা তোমার মেজ দাদা কি বউকে নিয়ে এখানে থাকবে নাকি? সে তো তার বউকে নিয়ে উড়িয়ে নিয়ে যাবে নিজের কাছে। সেখানে তার আলাদা সংসার, সুন্দর বাংলো, কাজের জিপ, চাকর, দিব্যি থাকবে দুটিতে। আর তাছাড়া দেখো ননদিনী, তোমরা তো সবাই শিক্ষিত বলো, তবু দেখ তুমি চুপ করো তো। এই শোনো শোনো না, তুমি কিন্তু এইসব কথা আর ভাববে না, ঠিক আছে? কারণ মা যদি একবার জানতে পারে, সারা বাড়ি উনি মাথায় করে নেবেন, আর তখন কিন্তু আর উপায় থাকবে না, ঠিক আছে? তুমি কিন্তু একদম এগুলো নিয়ে এত ভেবোনি তো। না গো বৌদি, মায়ের বোধহয় আরেকবার খোঁজ খবর করানো দরকার ছিল। তুমি যে কেন এই সমস্ত কথা বলছো, আমি মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না বাবা। আর দেখো, মা কিন্তু খোঁজ খবর নিয়েছেন, আর আমি যতদূর জানি তোমার বড়দাও কিন্তু খোঁজ খবর নিয়েছেন, তো না, কোনো অসুবিধা তো নেই। না থাকলেই ভালো। প্রাণবরেশু, আপনার পত্র হাতে পেলাম আজ সকালে। এখন সন্ধ্যা, দিনের আলো থাকতে থাকতে আপনাকে পত্র লিখতে বসা, সে বড় লজ্জার। বাড়ি ভরা লোকজন, কে কখন দেখে ফেলে, তারপর সে নিয়ে এক ঠাট্টা তামাশা চলবে। এই অন্ধকার নির্জন একাকী জঙ্গলে কিভাবে কাটালেন বলুন তো এতকাল? আমি তো ভাবি আর প্রতিবার বিস্মিত হই। আমি না এক মুহূর্ত একা থাকতে পারি না, দম বন্ধ হয়ে আসে। আপনি একা একা অত দূরে, পরিবার পরিজন ছাড়া কিভাবে যে অতিবাহিত করলেন এতগুলো বৎসর? যাই হোক, আশা করি আপনার একাকিত্ব শীঘ্রই ঘুচবে। তবে ঘর কন্যার ফরমায়েশে আপনি নাজেহাল হয়ে পড়তে পারেন, অগ্রিম সতর্কতা রইল। আচ্ছা, এক পূর্ণিমার রাত্রি বসে থাকবো আপনার বাংলোর বারান্দায়, কেমন? কোনো বাতি থাকবে না, কেবল চাঁদের আলো। সারা রাত বসে আমরা গল্প করব, এক মুহূর্তের জন্য সময় নষ্ট করব না। অবশ্য নষ্ট করবার মতো সময় বা কোথায়? ও হ্যাঁ, আরো একটি কথা, বিয়ের সন্ধ্যায় পরার জন্য লাল বেনারসি আমি নিইনি। লাল তো সকলেই পরে ওই দিন, আমি বরং আকাশি পরব, আসমানি জমির ওপর রূপলি কাজ। সুন্দর দেখাবে না? কি বলেন? এ না আমার বহু দিনের শখ যে বিয়ের দিন কিছুতেই লাল বেনারসি পরব না। শখ আহ্লাদ যত শীঘ্র সম্ভব মিটিয়ে ফেলাই ভালো, তাই না? সুস্থ থাকবেন। আপনার চিঠির অপেক্ষায়, মালিনী। 2/11/1976। বড় খোকা, বাবা জীবন, তোমরাই বলো, আর একবার কি ভাবা উচিত আমাদের? মাতঙ্গীর ঘরে আলোচনা সভা বসেছে। বড় ছেলে, বড় বউ, মেয়ে, জামাই, ছোট ছেলে সকলেই সেখানে উপস্থিত। রাতের খাওয়া দাওয়া শেষ। সন্ধেবেলা বাড়ি ফেরা ইস্তক ছটফট করছিল আনন্দ, মাতঙ্গীর বড় ছেলে। কিন্তু রাতের খাওয়া দাওয়া সারা অবধি অপেক্ষা করছিল। আগেই বললে খাওয়া দাওয়া আদেও হতো না। সেসব হয়ে যাওয়ার পর আনন্দ মায়ের ঘরেই সকলকে ডাকলো। মাতঙ্গী দুধ, খই, কলা খেয়েছেন সন্ধ্যের পর, এখন আন্নিকে বসেছেন। এমন সময় বড় ছেলের প্রবেশ, পেছন পেছন বাকিরা। প্রথমটায় ভেবেছিলেন বিয়ের ব্যাপারে কিছু আলোচনা, তবে এই ভাবনাটা একেবারে নির্ভুল নয়, তবে পুরোপুরি সঠিকও নয়। আর কি ভাববেন মা,
তাছাড়া আমরা তো ভাববার কেউ নই এক্ষেত্রে, তাই না? আর সত্যি বলতে মেজো শালাবাবু যখন মত দিয়েছেন এতদিন পর, তখন জামাইকে থামিয়ে বিনতি বলল, মেজদা মত দিয়েছে ঠিকই, কিন্তু এটা তো জানে না। তাকে এটা জানানো উচিত, তারপর সে কি করবে না করবে দেখা যাবে। কিন্তু কিন্তু আশিসকে কি বলবো বিনতি? যেটা শুনে এসেছো বর্দা, যেটা সত্যি। কিন্তু আশিস আঘাত পাবে না? অঘটনটা ঘটলে তো আরো বেশি আঘাত পাবে মা। বড় বউ টগর এতক্ষণে বলল, মা দেখুন, আমার মনে হয় ঠাকুরজি কিন্তু ঠিক কথাটাই বলছেন। মেজ ঠাকুরপোকে সমস্ত জানানোটা দরকার, কারণ ওরা এতদিন কেন চেপে থাকলো? ওরা এখন কেন বলছে সব কথা? আগে বাগে বলেনি কেন? আর এখন বের কটা দিনই বা বাকি আছে আপনি বলুন তো? ভালো লাগে বের আগে এই সমস্ত ঝুট ঝামেলা? আমার মনে হয় বের আগে মেজ ঠাকুরপোকে সমস্তটা জানিয়ে দেওয়াই ভালো। তোমাকে কিন্তু আমি আগেই বলেছিলাম বৌদি, কিছু একটা খটকা লাগছে আমার। আমি মেজদার নিজের বোন, তবুও বলছি, মেজদা আমার রাজপুত্রও নয়, রাজ্যও নেই। ওই মেয়ের বাবা চাইলে অনেক ভালো পাত্র পেত। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। বাবা, তুই কি শুনেছিস রে? আরেকবার বল না বাবা। মাতঙ্গী বড় ছেলের দিকে তাকিয়ে বললেন। কিছুক্ষণ চুপ থেকে আনন্দ বলতে লাগলো, কোর্টে আজ দেখা হলো মেয়ের পিসে মশাইয়ের সাথে। আমি খেয়াল করিনি, সাত ঝামেলা নিয়ে গেছি, ফিরবো ঠিক এমন সময় একজন ডাকলেন। তাকিয়ে দেখি উনি। কুশল বিনিময়ের পর একসাথে চা খাবার প্রস্তাব দিলেন। রাজি না হওয়ার কিছুই নেই। পাশে একটা চায়ের দোকানে গিয়ে বসলাম আমরা। চায়ের অর্ডার দিয়ে এটা ওটা গল্প হচ্ছে, খেয়াল করলাম উনি যেন উসখুস করছেন। বললাম, কিছু সমস্যা হচ্ছে? তখনই বললেন সবটা। মালিনীর বয়স যখন 11 বছর, তখন ওদের গুরুদেব ওকে দেখে বলেছিলেন যে এই মেয়ের কপালে নাকি বিবাহ নেই। এছাড়াও এই মেয়ে ক্ষণজন্মা, যৌবনেই তার মৃত্যুর যোগ। বিবাহ নিয়ে এগোলে এ যোগ কোনোভাবেই কাটানো যাবে না, উপরন্তু তা প্রকট হবে। তবে এই মৃত্যুযোগ আবার বিবাহের মাধ্যমেই কাটতে পারে। প্রথম ফাঁড়া কাটিয়ে যদি বিবাহের পর সন্তান লাভ করে, তাহলে নিশ্চিন্ত যে ফাঁড়া কেটে যাবে। এছাড়া আর কোনো সুরাহা নেই? না, ওরা মেয়েকে নিয়ে বহু জায়গায় গেছেন, বানারসি থেকে হরিদ্বার অবধি। অনেক সাধু সন্ন্যাসীর কাছেও গেছেন। সকলেরই সেই একই কথা, কোনো সুরাহা নেই। তাছাড়া সন্তান জন্ম দেওয়া অবধি মেয়েটা বাঁচবে কিনা তারই তো ঠিক নেই। ওরা কেনই বা লুকিয়ে গেল এই বিষয়টা? লুকোলেন কারণ গুরুদেব বলেছিলেন যে চন্দ্রগ্রহণের সময় জন্ম, মানে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় জন্ম এমন পাত্র পেলে চেষ্টা করা যেতে পারে, যদিও নিশ্চিত নয়। আর মেজো তো আমাদের পূর্ণ চন্দ্রগ্রহণেই জন্মেছে, তাই না মা? মাতঙ্গী দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, কিন্তু মেজো খোকাকে কে জানাবে? কে? তুমি জানো বড় বৌমা। ও মা, আমাকে বলবেন না, আমি এসব পারবো না। আপনি একটা কাজ করুন, আপনি বিনতিকে বলুন। বিনতি দেখবেন ওর মেজদার সাথে ঠিক কথা কয়ে নিয়েছে। আচ্ছা বেশ, আমি লিখবো, চিঠি লিখবো বরং মেজদাকে। আচ্ছা অলোক, কাল পোস্ট করে দিস তো। ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলল বিনতি। ছেলেটার কপালে কি লিখেছ ঠাকুর? বিয়েতে মত ছিল না, সে একরকম ছিল। এই নতুন কোন বিপদ দিলে? এই কথা সে কথার পর এক রাশ চিন্তা নিয়ে সেদিন ঘুমোতে গেল সবাই। প্রাণাধিক প্রিয় মালিনী, কাজে আজ যেন কিছুতেই মন বসছে না। তোমার ছবিটা দিনে কতবার যে দেখেছি তার হিসেব নেই। তুমি এত সুন্দর কেন? বিধাতা কি রূপে যে সৃষ্টি করেছেন তোমাকে, তা ভাবি আর অবাক হই। তুমি লিখেছ, এক পূর্ণিমায় বারান্দায় বসে জঙ্গলের রাত্রি দেখবে। নিশ্চয়ই দেখবে, তবে তুমি একা নও, আমিও তোমার পাশটিতে বসে থাকব।
তুমি জঙ্গল দেখবে আর আমি আমার মালিনীকে দেখব। সময় নষ্ট আমরা করতেই পারি, কারণ প্রতি মাসে একটি করে পূর্ণিমা থাকে। অজস্র মাস, অগন্তি বছর, যুগের পর যুগ ধরে আমরা একত্রে থাকব। অতএব চাঁদ দেখার সময় আমাদের সামনে প্রচুর। আজকাল সংসারের টুকিটাকি প্রচুর জিনিস কিনছি জানো। এতকাল আমার একার ঘর ছিল, এখন তা হবে তোমার আমার সংসার। আশা করি তুমি এসে একখানা সাজানো সংসার পাবে, আর আমি পাবো তোমাকে। মালিনী, তুমি গান শোনো? কি ধরনের গান তোমার পছন্দের? আমি কিন্তু রবি ঠাকুরের খুব একটা ভক্ত নই, অবাক হয়েও না। আমাকে নজরুল বরং বেশি টানেন। এছাড়াও কিছু হিন্দি গান আমার বেশ পছন্দের। আমরা বহু বিনিদ্র রজনী গান শুনে কাটাবো, কেমন? চাঁদ থাকুক বা না থাকুক, আসমানে জমিতে রূপলি কাজ, এ আমি বেশ কল্পনা করতে পারি। তোমাকে রাজ রানীর মতো দেখাবে। মালিনী, সকাল রাত মেটানো তাড়াহুড়োর বস্তু নয়। আমাদের জীবন শুরু হতে চলেছে সবে। আমাদের হাতে সমুদ্র সমান সময়। আচ্ছা, তুমি এইভাবে লিখলে কেন? বড় কষ্ট পেলাম জানো। আজ বিন্তিও আমাকে একটা চিঠি দিয়েছে, দুটি একত্রে দিয়ে গেল পোস্টম্যান। এটি সমাপ্ত করলাম, এবার ওটি পড়ব। ভালোবাসা ও চিঠি অপেক্ষা সহ আশিস, 11/11/1976। বাবুর্চিকে এক কাপ কফি বলে বোনের চিঠিটা খুলে বসলো আশিস। শ্রদ্ধেয় মেজদা, ঈশ্বরের কৃপায় আশা করি তুমি ভালো আছো। নিজের যত্ন নিও। গত সপ্তাহে মা তোমার চিঠি পাননি, হয়তো পোস্ট অফিসের সমস্যার কারণে। তুমি হয়তো আমার চিঠি দেখে বেশ অবাক হচ্ছ। কথাগুলো তোমাকে সামনে বলতে পারলে খুব ভালো হতো, কিন্তু সে উপায় যখন নেই। অগত্যা মেজদা, তোমাদের বিবাহের যাবতীয় কেনাকাটা প্রায় শেষ, বাকি ব্যবস্থাও হয়ে গিয়েছে। আগামী মাসের শেষ সপ্তাহে তোমার বিবাহ। সময় নেই আর। স্বাভাবিকভাবেই সব কাজ সম্পূর্ণ হয়েছে। তুমি এদিকের কাজ নিয়ে চিন্তা করো না। তবে অন্য ভাবনার বিষয়বস্তু একটি আছে, যার জন্য এই চিঠি লেখা। মেজদা, আমি যা লিখতে চলেছি মনটাকে শক্ত করে পড়ো। কয়েকদিন পূর্বে বরদার সঙ্গে তোমার হবু এক পিসি শ্বশুরের সাক্ষাৎ হয়েছিল। গল্পে গল্পে উনি জানান ওনাদের মেয়ের কিছু দোষ বর্তমান। দোষ বলতে ওদের গুরুদেব ছোটবেলাতেই মেয়ের ভাগ্য নির্ধারণ করে বলেছিলেন এই মেয়ে ঘন জন্মা, বিবাহ বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করলে তার মৃত্যুর সম্ভাবনা প্রবল। তবে অন্য একটি আশার আলোও আছে। উনি এও বলেছিলেন বিবাহের পর অতি দ্রুত সন্তানের জন্ম দিলে তার ফাঁড়া কেটে যাবে, মৃত্যু ভয় আর থাকবে না। একথা পরে তুমি এসব গাঁজাখুরি বলে উড়িয়ে দাও, তার পূর্বে বলে রাখি পিসেমশাইটি বলেছেন তারা বিভিন্ন স্থানে ছোটাছুটিও করেছেন। বারাণসী, হরিদ্বার আরো বিভিন্ন সাধু সন্ন্যাসীদের কাছে গিয়েছেন। সকলেই এক ও অভিন্ন কথা বলেছেন। আমরা সকলেই চিন্তিত। এই সংবাদ পাওয়ার পর থেকেই মায়ের শরীর তেমন একটা জুতের নয়। আমরা কি করব বুঝতে পারছি না। তুমি কি একবার আসতে পারবে দিন দুয়েকের ছুটি নিয়ে? বিবেচনা করে দেখো মেজদা, জীবন একবারই পেয়েছ, তাতে বিপত্তি আমন্ত্রণ করে আনবার প্রয়োজন তো দেখি না। শান্ত মাথায় চিন্তা করে পত্রের উত্তর দিও যত তাড়াতাড়ি সম্ভব। যদি চলে আসতে পারো তাহলে আরো উত্তম হয়। ভালো থেকো, সাবধানে থেকো। ইতি, তোমার বোন বিন্তি। এই মালু, দেখ তো এই কাঞ্জিবরমটা ভালো রে, তোর বড় জায়ের জন্য কিনলাম। হলুদ রানীর এই রংটা ভালো লাগবে না ওনাকে?
বয়স তো কমই, আর রংটাও খুব ফর্সা। ভালো। আর এইটা দেখ মালু, এটা তো ননদের কাঞ্জিবরমই, রংটা শুধু বেগুনি রঙের। ভালো লাগবে না বল? লাগবে। তোর লজ্জা বস্ত্র তো ওনারাই দেবেন। আচ্ছা মালু শোন, গায়ে হলুদের সময় কিন্তু হলুদ তাঁত পড়বে। গায়ে হলুদের সময় কনেকে হলুদ তাঁতের চেয়ে আর কিচ্ছুতে ভালো লাগে না, আর হলুদ লাল পাড়। কিন্তু ওনারা তো কেনাকাটা করছেন না আমাদের জন্য, অস্বস্তি লাগে জানিস। সেই তো। আচ্ছা শোন মালু, ওরা কিন্তু ঘটি বাড়ি, হ্যাঁ, সকাল সকাল কিন্তু চলে যেতে হবে শ্বশুর বাড়ি, দুপুরের আগেই পৌঁছে যেতে হবে, বুঝলি? এবারে বিরক্ত হলেন মালিনীর মা। এত কথা বলছেন অথচ মেয়ের কোনো ইচ্ছেই নেই যেন কথা বলার। এবারে তিনি বললেন, এই তুই হু হু করছিস কেন রে? কি হয়েছে তো? কি আর হবে? তাহলে মুখ গোঁজ করে জানলার দিকে তাকিয়ে কেন শুনি? এত কথা বলে যাচ্ছি আমি। ভালো লাগছে না মা। ও মা, কেন? কদিন বাদেই যার বিয়ে, সেই মেয়ের ভালো লাগবে না আবার কি রে? জামাইয়ের সাথে ঝগড়া নাকি? এবারে খানিকটা লজ্জাই পেল মালিনী। বলল, ধুর, কি সব যে তুমি বলো না। তোমাদের চিঠি চালাচালি চলে মা আমার, আমি সব জানি। তা ভালো, বুঝলি, একটু বুঝে শুনে নেওয়াই তো ভালো। মা, তুমি এখন যাও না, আমি একটু একা থাকি। মেয়ের মাথায় হাত বুলিয়ে মা বললেন, কি হয়েছে মালু? মন খারাপ? বাড়ি ছেড়ে যেতে হবে বলে মন খারাপ করছে মা? অমনটা সবার হয় রে পাগলি, আমারও হয়েছিল। যেতে হবে বলেই তো মনটা খারাপ মা। বিয়ে করে শ্বশুর বাড়ি তো যেতেই হয় মা, সবাই যায়। ওটাই তখন তোর আসল বাড়ি হয়ে যাবে। দেখবি আর আসতে ইচ্ছে করবে না। আসতে ইচ্ছে করবে তো, খুব ইচ্ছে করবে মা, কিন্তু সেখান থেকে যে আসা যায় না গো। মেয়ের কথা শুনে বুকটা ধক করে উঠল। তাড়াতাড়ি তিনি বললেন, এই যা তো বৌদিদের সাথে গিয়ে গল্প করে একটু, তো ওদেরকে আমি বলছি, ওদের তো পাঠিয়ে দিচ্ছি আমি ওদেরকে তোর কাছে। নাহলে শোন, বাড়ি গাড়ি নিয়ে বৌদিদের সাথে একটু বাইরে হাওয়া খেয়ে আয়। যা, আমি রতন ড্রাইভারকে বলে দিচ্ছি গাড়ি বার করতে। যা, এভাবে মুখ গোছ করে বসিস না, যা বেরো। মা দরজার দিকে এগোতে বাধা দিল মালিনী। বলল, পাশ কাটিয়ে যাচ্ছ কেন মা? যদি সে আসবে বলে মনে করে, কেউ কি আটকাতে পারবে তাকে বলো? মরণকে কে কবে আটকাতে পেরেছে? ওনাদের বোধহয় সবটা বলে দেওয়া উচিত ছিল। তোর পিসে মশাই সব বলেছে মা ওনাদেরকে, ছেলের বড়দাকে গিয়ে উনি সবটাই বলেছেন। অবাক হলো মালিনী, এটা সে জানতো না। বলল, ও, কি বলেছেন উনি? না, কিছুই বলেননি, বললেন বাড়িতে বলবেন। বলুন, ওর জীবনটা নষ্ট করতে চাই না গো মা। মানুষটা বড্ড ভালো, মায়ায় জড়িয়ে পড়েছি তো। আচ্ছা মা, মায়া কাটাতে হলে কি করব বলো দেখি? মালু। মেয়ের কথা শুনে হাউমাউ করে কেঁদে ফেললেন মা। হায় ভগবান, হে যাত্রায় রক্ষা করে দিও। স্নেহের বিনতি। আশা করি কুশলে আছো তোমরা সকলে। তোমার পত্র পেয়ে আমি খুব খুশি হয়েছি। এমন নির্জন স্থানে আত্মীয়জনের পত্র উষ্ণতা বহন করে আনে। বিনতি, তোমার পত্র আমি খুব মন দিয়ে পড়েছি। এবার উত্তরে আসি। বিপত্তি আমন্ত্রণের প্রসঙ্গই যদি আসে, তাহলে তুমি যে উপায়টি বলেছ সেটাই হবে। একটি মানুষকে কে কবে দেখে কি বলেছে তা নিয়ে এখন ভাবনা চিন্তার প্রয়োজন আমি বোধ করি না। আর তোমরাও এ বিষয়ে অযথা চিন্তা করো না। মাকেও নিষেধ করবে, আর সকলে তোমরা দুশ্চিন্তা মুক্ত থাকবে। তুমিও নিশ্চিন্তে থাকো।
কপালে যদি এমন কিছু লেখন থাকে তবে সেটা খণ্ডাবে কে? ধরে নিও এই আমার কপাল, তোমাদের চিন্তায় ফেলা। এতকাল বিবাহ করব না বলে দুশ্চিন্তায় ফেলেছিলাম, আর এখন বিবাহ করব বলে দুশ্চিন্তায় রাখছি। যাই হোক, তোমাকে চুপি চুপি একটা কথা বলে রাখি, গুরুজনদের বলে দিও না যেন। মালিনীকে আমি ভালোবেসে ফেলেছি, প্রবল ভালোবাসা। শীঘ্রই তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে, সাবধানে থেকো, আশীর্বাদ নিও। ইতি তোমার মেজদা, 21/11/76। প্রথম চিঠিটা শেষ করে দ্বিতীয় চিঠিটা লিখতে বসলো আশিস। প্রিয়তমা স্বপ্নচারিণী মালিনী, পত্রের প্রথমেই তোমাকে অন্তর থেকে সকল ভালোবাসা নিঃশেষিত করে দিলাম। তা পেলে অবশ্যই জানিও। কিন্তু তোমার চিঠির অপেক্ষায় ছিলাম, কিন্তু পেলাম না। সুস্থ আছো তো? কলকাতায় জ্বর জ্বালার খবর পাচ্ছি আমি, ভীষণ চিন্তাতেও আছি সেটা নিয়ে। এই চিঠিখানি পেলে কিন্তু অবশ্যই উত্তর দিও। প্রবল অপেক্ষায় আছি, দুশ্চিন্তাতেও। কাজে মন বসাতে পারছি না। নেহাত কাজে ফাঁকে দিলে ছুটি যদি মঞ্জুর না হয়, তাই মুখ বুজে কাজ করে যাচ্ছিলাম এই কটা দিন। একটা আনন্দ সংবাদ দিই তোমায়, ডিসেম্বরের 15 তারিখ থেকে ছুটি মঞ্জুর হয়েছে। 16 তারিখ আমি বাড়ি পৌঁছাবো। 23 তারিখ আমাদের 4 হাত এক হবে। মালিনী, তুমি কতখানি উতলা বলো তো? জানতে ভীষণ মন চাইছে জানো। একটি মাত্র ছবি দেখে আমি তোমার মুখটি মুহূর্তের জন্য ভুলতে পারিনি। আজকাল আর ছবিটা দেখবারও প্রয়োজন পড়ে না, চোখ বন্ধ করলেই যেন তোমাকে কাছে পাই। একে কি প্রেম বলে মালিনী? পত্রের আকুল অপেক্ষায়, আশিস, 21/11/76। প্রিয়তম, আমি সুস্থ আছি, চিন্তার কোনো কারণ নেই। চিঠি লিখতে বিলম্ব হলো ঠিকই, তবে তো ইচ্ছাকৃত। অবাক হচ্ছ তো? আসলে আমি বোধহয় নাটকের মহড়া দিচ্ছি, শেষ নাটকের মহড়া। যে নাটক ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। কিন্তু যদি ঘটে, কিভাবে সামলাবো নিজেকে? ওখানে সামলাতে হয় না সামলাতে হয় না, আমরা তো কিছুই জানি না। কিন্তু এটুকু জানি, মায়া বড় বিষম বস্তু। ভালোবাসার বাঁধন ছাড়িয়ে দেওয়া যায়, কিন্তু মায়ার বাঁধন বড় শক্ত। তুমি আমাকে ভালোবেসেছো, আর আমি তোমায় মায়ায় জড়িয়েছি। কিভাবে এত স্বল্প সময়ে তা ঘটলো আমি সত্যি জানি না, কিন্তু প্রবল মায়ায় জড়িয়েছি তা বেশ বুঝতে পারছি। তোমার ছবিটা দেখার পর থেকেই না এমন ঘটছে। এরপর যদি আমার ভাগ্য লিখনটা সত্যি হয়, তখন কি করব বলো তো? তুমি আমাকে ছাড়া জীবন কাটাতে পারবে তো? ভালোবাসা ও মায়ায় যে বড় তফাৎ। আমি নিশ্চিত যে তুমি সবই শুনেছ। আসলে আমাদেরই ভুল হয়েছে এটি তোমাদের কাছ থেকে লুকিয়ে যাওয়া। তুমি যদি চাও, এ বিয়ে ভেঙে দিতে পারো। তোমার আপনজনেরা তোমার ভালো চাইবেন, এই তো স্বাভাবিক। প্রয়োজনে ওদের কথা শুনো, আমি কিছু মাত্র অসন্তোষ রাখবো না মনে। বরং খুশি হব তোমার জন্য। সময় সামান্যই, আমি যে কোনো সিদ্ধান্তে তোমার সঙ্গে আছি। আমি সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত নই কেবল তোমাকে ছেড়ে চিরতরে চলে যেতে। তবে কপালে থাকলে যেতে হবে বইকি। অপেক্ষায়, মালিনী।
2/12/1976। মালিনী, আমি ক্ষুব্ধ হলাম, আহত হলাম। তুমি এরূপ একটি চিঠি লিখতে পারলে? আমাকে কি এতখানি কাপুরুষ ভাবো যে যা হোক কিছু শুনে তোমার হাত ছেড়ে দেব? মর্মাহত হলাম আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না, আর ভাবতে চাইও না। যা হবে আমরা একসাথেই দেখব, যদিও তেমনটা কিছু হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। বাকি কথা তোমার হাত দুখানি আমার হাতে নিয়ে তোমার চোখে চোখ রেখে বলবো। আর তো মাত্র কটা দিনের অপেক্ষা, সে রাত্রি শীঘ্রই আসবে। বহু কথা বলার আছে, বহু কথা শোনারও আছে, মুখোমুখি কথা হবে আমাদের। আপাতত বিবাহের দিন গুনি আমরা, চলো। তোমার হবু বর আশিস, 7/12/1976। বাড়ি জুড়ে প্যান্ডেল করা হচ্ছে। নহবত, বিয়েন সব বসানো হবে, টুনি বাদ ঝোলানো হবে, ঝুলবে ঝাড়বাতি। আত্মীয় স্বজন আসতে শুরু করেছে একে একে। পুরো বাড়িটা এখন সরগরম। বিয়ের আর মাত্র কদিন বাকি। শীতকাল, যদিও ঠান্ডা এখন অব্দি তেমন পড়েনি এইবার। কলকাতায় আর তেমন ঠান্ডা পড়েই বা কোথায়। শাড়ি গয়নায় ভরে গেছে আলমারি। একমাত্র মেয়েকে বাবা দাদা প্রাণ ঢেলে সাজিয়ে দিচ্ছে, যদিও পাত্রপক্ষ কিচ্ছুটি চায়নি, কেবল শয্যা দেওয়াটা নিয়ম, তাই ওইটুকুই চেয়েছেন ওনারা। মালিনীদের বাড়ির তুলনায় ও বাড়ির জ্ঞাতি অনেক কম, তাই প্রণামীও অনেক কম যাবে পরিমাণে। ওরা বরং প্রচুর কিনেছেন, কাউকেই বাদ দেননি, এমনকি কোনো বারণও শোনেননি। লজ্জায় পড়া গেছে, অপ্রস্তুত লাগছে, কিন্তু ওরা নাছোড়বান্দা। মেজ ছেলে বিয়েতে রাজিই ছিল না, সকলেই হাল ছেড়ে দিয়েছিল। সে যে রাজি হয়েছে শেষমেশ, এতেই উৎফুল্ল সকলে। মালিনী নিজের ঘরে বসে পুরনো অ্যালবামটা দেখছে। আসলে সে দেখছে আশিসের ছবি। ওই ছবি এই অ্যালবামেই লুকানো। লোকটা যে কেন আরো দুটো ছবি পাঠালো না, এই একটাই ছবি বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে মালিনী। মনে মনে কত কথা যে বলে আশিসের সাথে, কত কি না কল্পনা করে। শুনছো মালিনী? বলো। এদিকে এসো একবার। ওহো, হাত জোড়া এখন। তাও এসো, খুব তাড়াতাড়ি এসো, খুব দরকার। আরে কি হলো? শরীর খারাপ লাগছে? হ্যাঁ তো, শরীর খুব খারাপ। কি হচ্ছে বলো, বলো কি হচ্ছে? এদিকে এসো, কাছে এসো, কাছে এসো, তারপর বলছি কি হচ্ছে। এই দুষ্ট, আমি কিন্তু সব বুঝেছি। তাই নাকি? সব বুঝেছো? তা কি বুঝেছো শুনি একটু? যাও তো, অসভ্য একটা। যা বাবা, নিজের বউকে একটা চুমু খাবো, তাতে অসভ্যতা কি আছে শুনি? সময় অসময় নেই না? না, নিজের বউকে আদর করতে গেলে কোনো সময় অসময় দেখতে হয় না। তুমি কাছে এসো তো। আর ভাবতে পারে না মালিনী, লজ্জায় লাল হয়ে যায়। পুরনো চিঠিগুলো বারবার পড়ে। এতদিনে সব মুখস্থ হয়ে গেছে, তবুও পড়ে। গন্ধ নেয় চিঠিগুলো, ঠিক যেন আশিসের গন্ধ পায়, একটা বুনো বুনো গন্ধ। এমনটাই কি মানুষটার শরীরেরও গন্ধ? আকুল হয়ে ওঠে মালিনী। একটি বার চোখের সামনে দেখতে প্রাণ চায় ভীষণ। বড় ইচ্ছে করে নেই নিমেষ তাকিয়ে থাকে মানুষটার দিকে। আর কতদিন দিন কটা কাটে না কেন? এমন সময় ঝি এসে জল খাবার দিয়ে গেল। তাড়াতাড়ি সব লুকিয়ে ফেলল মালিনী। দেখে ফেললে বড় লজ্জা। গরম লুচিতে তরকারি দিয়ে এক টুকরো মুখে দিতেই গাটা গুলিয়ে উঠল মালিনীর। দৌড়ে বাথরুমের দিকে গেল সে, এবং হর হর করে বমি করে ফেলল। ঝি ততক্ষণে জল নিয়ে এসে গেছে। ঘরে দিদিমণিকে দেখতে না পেয়ে খোঁজ করতে করতে দেখল দিদিমণি বাথরুমে মেঝেতে পড়ে আছে,
শাড়িটাও ভিজে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হলো রক্ত। হ্যাঁ, রক্তে ভেসে যাচ্ছে বাথরুম। দেওয়ালের গায়েও রক্ত লেগে। চিৎকার করে উঠল সে। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল, তাই না বৌদি? তুমি জানো, মেজ ঠাকুরপোর কথা যখন ভাবি না, ভাবলে খুব খারাপ লাগছে জানো। মানুষটা একদম নাওয়া খাওয়া সব বন্ধ করে দিচ্ছেন, সব বন্ধ করে দিচ্ছেন। সারাক্ষণ যে কার সাথে কথা বলেন, কি ভাবেন, কি করেন, কিচ্ছু জানি না বাপু। সারাদিন বিড়বিড় বিড়বিড় করেই যাচ্ছেন। বড় চিনতে হয় গো, ভালো লাগে না, ভালো লাগে না। আচ্ছা, দাদার মাথা খারাপ হয়ে গেল না তো বৌদি? ঠাকুরজি তুমি জানো, সেদিন আমাদের শান্তি ঘর মুছতে গিয়েছিল। দরজার কাছে আসতেই না শোনে মেজ ঠাকুরপো কার সাথে যেন কথা কইছেন। খুব খুব ধীরে ধীরে জানো, যেন গোপন কিছু কথা। মাঝে মাঝে না হাসছেন জানো। শুনে সে আর ভেতরে ঢোকেনি, সে তো সোজা আমার কাছে ছুটতে চলে এসেছে। কি হবে গো? তুমি কি বড়দাকে বলেছো? দেখো ঠাকুরজি, এইসব কথা আমি না করে থাকতে পারি বলো? তাই আমি কথাটা জানিয়েছি ওকে। মালিনীর মৃত্যুর পর সবকিছুই এক লহমায় যেন পাল্টে গেল। ওর মৃত্যুর খবর আসা থেকে আশিস কিরকম যেন ব্যবহার করছে। বাড়ির সবাই কম বেশি ব্যাপারটা খেয়াল করেছে। প্রথম কয়েকদিন সে একেবারেই থম মেরেছিল। হঠাৎ গত 3 দিন হলো সে নিজের ঘর থেকে বেরোতেই চাইছে না, আর কার সাথে যেন কথা বলছে। মাতঙ্গী দেবী এইসবই কথা ভাবতে ভাবতে দরজার দিকে এগিয়ে গেলেন। আশু, ও আশু, বলি দুধটুকু খেয়ে নে বাবা। আজ শান্তি নয়, মাতঙ্গী নিজে 1 গ্লাস দুধ নিয়ে ঢুকলেন তার মেজ ছেলের ঘরে। ছেলে জানলার দিকে তাকিয়ে বসে আছে, চোখ আছে কিন্তু দৃষ্টি নেই যেন। আশু, ও আশু। চমক ভাঙল আশিসের। তাকালো সে মায়ের দিকে একবার, তারপর বলল, রেখে যাও। না না, রেখে যাব না, তুই আমার সামনেই খা, নয়তো সে পড়েই থাকবে। 1 গ্লাস কেন এনেছো? আচ্ছা, 1 গ্লাসে কি হয়? মাতঙ্গী খুশি হলেন, বললেন, বাহ, আর 1 গ্লাস খাবি বাবা? দাঁড়া, আনছি। মিনিট 5 মধ্যেই আরেক গ্লাস দুধ নিয়ে এলেন তিনি। বললেন, এ কি, ওইটাই তো খাসনি এখনো, খা। তুমি যাও, আমি ঠিক খেয়ে নেবো। কেন? আমার সামনে খেলে কি হয়? তুমি যাও না। আর শোনো, এবার থেকে যা দেবে 2টো করে দেবে, একটা দুজনের হয় না। অবাক হলেন মাতঙ্গী, বললেন, দুজনের হয় না? কোন দুজন? কোন দুজন মানে? কেন জানো না নাকি? আমি আর তোমার মেজ বৌমা। বাকরুদ্ধ মাতঙ্গী বেরিয়ে এলেন ঘর থেকে। মেজ ছেলের মতি গতি তার ভালো ঠেকছিল না কদিন ধরে। এমন একটা অঘটন ভেঙে তো পড়বেই, সেটাই তো স্বাভাবিক। তিনি নিজেও কি কম ভেঙে পড়েছেন? বিয়ের ঠিক হাতে গোনা কদিন আগেই মেয়েটা মারা গেল, মাথার ভেতর রক্তপাত হয়ে নাকি, বাথরুমে পড়ে গিয়ে এই অনার সৃষ্টি। এখন তিনি নিজেকেই দোষেন। কেন সবটা জানার পরেও বিয়ে ভাঙলেন না জোর করে? তাহলে তাহলে আজ হয়তো এমনটা হতো না। বিয়ের গন্ধ গায়ে নিয়েই মরে গেল মেয়েটা। 2 বাড়িতেই প্যান্ডেলের বাঁশ পড়ে গিয়েছিল। ছেলেটাও কয়দিন থেকে মন মরা, সেটাই তো স্বাভাবিক। প্রথম কদিন তো খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিল, ইদানিং তবু একটু ঠোকরায় যা হোক। সময়ের সাথে সাথে সবটাই ঠিক হয়ে যাবে। নিজের জীবন দিয়ে মাতঙ্গী জানেন যে এই পৃথিবীতে কিছুই থেমে থাকে না। কিন্তু আজ ওটা কি বলল আশু? রাতে ফের সবাইকে নিজের ঘরে ডাকলেন তিনি, কেবলমাত্র আশুকে বাদ দিয়ে।
সে তার ঘরে রইল। এমনিতেও ঘর থেকে আর বেরোয় কোথায় আজকাল। আজ মাস পড়তে চলল প্রায়। বড় ছেলে, বড় বউ, ছোট ছেলে, বিন্তি সবাই হাজির হলো। বিন্তি বেচারিও শ্বশুরবাড়ি যেতে পারেনি এখনো। মাতঙ্গী বিকেলের ঘটনাটা সবাইকে পুরোটা খুলে বললেন। তারপর বললেন, তোমরা বলো সবাই, এখন কি করণীয়? ছেলেকে আমার পাগল হতে তো দেখতে পারবো না আমি। চিকিৎসা করাতে হবে মা। আশুকে কলকাতা নিয়ে যাব আমি, দরকার হলে কালই। এত বড় একটা আঘাত যতই হোক, আমি কালই ওকে নিয়ে রওনা দেব। কাল গিয়ে হোটেলে উঠবো, তারপর ভালো ডাক্তার দেখাবো। জায়গা বদল হলে ওর মনটাও ঘুরবে মা, বলল আনন্দ। টগর বলল, বলছিলাম কি মা, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনাকে একখান কথা কইব। বলো বাছা, বলো। নিজেদের মধ্যে এখন আর মনে করাকরি সময় নেই বৌমা। দেখুন মা, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা এখন মোটেই ভালো না, কিন্তু এই কথাখান আপনাকে না কইলেই হবে না। মা, আমি মেজ ঠাকুরপোকে কথা কইতে শুনেছি। মানে উনি না একা একা কথা কন। ওসব ঠিক হয়ে যাবে। ভালো মানসিক রোগীর ডাক্তার অনেক আছে কলকাতায়। না না না, তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি। মেজ ঠাকুরপো না একা একা কথা কন, কিন্তু তুমি শুনো, তোমার ঠিক মনে হবে না উনি অন্য কারোর সাথে, একজনের সাথে কথা কইছেন। যেমন ধরো কেউ প্রশ্ন করছেন আর উনি তাতে উত্তর দিচ্ছেন, গল্প গুজব করছেন, এমন ভাবে কথাগুলো বলছেন না, হেসে হেসে কথা বলছেন, হাত নেড়ে নেড়ে কথা বলছেন। তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে নি। বৌদি ঠিকই বলেছে, আমিও দেখেছি মেজদাকে। দুদিন আগে বৌদির কাছে এসে মেজ বৌদির জন্য কেনা শাড়িগুলো চেয়ে নিয়ে গেল। কি গো বৌদি, বলো না। বলছি আমি জিজ্ঞেস করেছিলাম তো, আমি জিজ্ঞেস করতে সে কি রাগ জানো বললে, ওর জিনিস তোমার কাছে কেন থাকবে বৌদি? এই না বলে আমার কাছ থেকে ওর যে কেনা শাড়িগুলো ছিল সেই শাড়িগুলো না চিনিয়ে নিয়ে চলে গেল। আমি জানি না, ভালো লাগছে না। হ্যাঁ, একদিন রাতে আমি দেখি আয়নার সামনে বিয়ের জন্য কেনা একটা শাড়ি হাতে নিয়ে কাউকে যেন পরাচ্ছে আর বলছে, কি সুন্দর লাগছে গো তোমায়। আমি তো ভয় পেয়ে চলে আসি। সব কথা শুনে মাতঙ্গী ভয়ার্ত গলায় বললেন, এসব কি বলছিস তোরা? ও বড় খোকা, ও ছোট খোকা, ওরা কি বলছে রে? ছোট ছেলে অলোক বলল, মা, এখনই এতটা উতলা হয়েও না। হ্যাঁ, বড় বৌদি আর দিদি যা বলছে সেটা ঠিকই বলেছে। আসলে একটা কথা আমিও বলিনি তোমাদেরকে। মানে আমিও সেদিন রাত্রে উঠেছিলাম, ঘুম আসছিল না, তাই উঠেছিলাম। তো উঠার পর শুনি মেজ তার ঘর থেকে ফিস ফিস করে কথা বলার আওয়াজ আসছে। কান পেতে শুনলাম, মনে হলো কোনো চিঠি পড়ছে মেজদা। ভাবলাম হয়তো নিজে নিজেই কোনো পুরনো চিঠি পড়ছে হয়তো। তো ফিরে আসতে যাব, ঠিক তখনই শুনি মেজদা যেন কাকে বলছে। কেন লিখলে বলো তো এরকম? তারপর চুপ রইল। তারপর আবার বলল, তাই বলে এসব লিখবে? ওই জন্যই তো এমন হলো। হ্যাঁ, আমাকে কেউ কিছু বলিসনি তো এতদিন তোরা? না না, সেটা বিষয় না। এখন বিষয় হলো মেজদা এমনটা কেন করছে। মানে সবটাই কি মনের রোগ? তাহলে তো ডাক্তার দেখানো দরকার আগে। আমিও যাব বড়দার সাথে মেজদাকে নিয়ে, দেখাই যাক না। পরদিন যথারীতি দুই ভাই মিলে আশিসকে নিয়ে যায় কলকাতায়। হোটেলে থেকে ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে 3 দিন লেগে গেল। ডাক্তার সব শুনলেন, আশিসের সাথে কথাও বললেন। তারপর আনন্দকে ডেকে বললেন, দেখুন,
এটা একটা গভীর শখ। এই অবস্থায় যা হয় আর কি, উনি হ্যালোসিনেট করছেন। এও শখ থেকেই হয়েছে, তবে চিন্তার কোনো কারণ নেই। প্রচণ্ড মানসিক আঘাতের পর এমনটা হয় অনেক সময়। নিয়মিত ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিছু ওষুধ লিখে দিয়ে বললেন পরের মাসে আবার যেতে। খানিকটা নিশ্চিন্ত মনে ওরা প্রত্যেকেই বাড়ি ফিরে এলো। আচ্ছা বাবা, আর হবে না, বলছি তো হবে না। আমি আর কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তবে তুমি গেলে না কেন? কত করে বললাম তোমাকে যেতে। ওরা ছিল সাথে ঠিকই। ঠিক আছে, আর তোমাকে রেখে যাব না, ঠিক আছে? লক্ষ্মীটি এবার রাগ করে না। এসো, কাছে এসো। টগর মেজ ঠাকুরপোর ঘরে ভাতের থালা হাতে ঢুকলো। এতক্ষণ সবটাই সে বাইরে দাঁড়িয়ে শুনছিল। ঘরে ঢুকে বলল, মেজ ঠাকুরপো, এই নাও মেজ ঠাকুরপো, এই নাও। শোনো, খাবারগুলো কিন্তু গরম থাকতে থাকতে। ঢোকার আগে আওয়াজ দিতে হয় তো বৌদি, আর বিশেষ করে যখন একটা নিউলি ম্যারেডদের ঘরে ঢুকছো তুমি। হ্যাঁ, বুঝতে পারলাম না মেজ ঠাকুরপো, কার ঘরে? টগরের ব্যাপারটা বুঝেও যেন বোধগম্য হলো না কথাটা। আশিস বলল, যাই হোক, এরপর থেকে ঘরে ঢোকার আগে আওয়াজ দেবে। আসলে ও লজ্জায় পড়ে যায় না। হ্যাঁ, কে কে লজ্জায় পড়ে যাবে? কে আবার? তোমাদের মেজ বউ। আর পারল না টগর। ডাক্তারের ওষুধে কি কাজ করছে না একটু? আজ 7 দিন হতে চলল। এ কেমন প্রলাপ বকছে মেজ ঠাকুরপো। কমার তো নামই নেই, উত্তরোত্তর বেড়েই চলেছে। টগর এবার একটু ঝাঁঝ এনে বলল, এবার এটা বাদ দাও মেজ ঠাকুরপো, তোমায় দোয়াই, তোমায় গড় করছি, এবার এটা বাদ দাও, বাদ দাও। জীবন কারোর জন্য থেমে থাকে না। আর তাছাড়া তোমাদের কদিনই বা আলাপ, তুমি আমায় বলো তো। ওই তো তোমরা ককান চিটি মোটে চালাচালি করেছো। আর দেখো তুমি তো জানো, এখন বুড়ো বয়সে বউ মরলেও মানুষ আবার বিয়ে করে। টগরকে শেষ করতে দিল না আশিস। ফোঁস করে উঠল সে। কি বাদ দেবো? হ্যাঁ, বাদ দেবো মানেটা কি? কাকে বাদ দেবো? নিজের স্ত্রীকে বাদ দেওয়া যায়? আচ্ছা, বড়দা তোমাকে বাদ দিতে পারবে? বোকার মতো মেজ ঠাকুরপো, বোকার মতো কথা বলো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো জল জ্যান্ত বেঁচে আছি গো, আমি তো জল জ্যান্ত বেঁচে আছি। আমি একটা মানুষ। ও, তুমি আছো আর ও নেই? তুমি কার কথা বলছো মেজ ঠাকুরপো? কে নেই? মালিনী। আবার কে? মালিনী? ঠাকুরপো, মালিনী কি আছে? এইসব পাগলামো ছাড়ো না, এইসব পাগলামো ছাড়ো। দেখো দেখো দেখো, তুমি আমার দিকে দেখো। মা অসুস্থ হয়ে পড়ছেন, ওনার যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তুমি ক্ষমা করতে পারবে তো? তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? দেখো দেখো ঠাকুরপো, এই আমি তোমাকে বললাম, আমি তোমাকে বলে রাখলাম, তোমার জীবনে আবার নিশ্চয়ই কেউ আসবে। তুমি দেখে নিও তোমার এই ফুলের মতো জীবনটা আবার সুন্দর হয়ে উঠবে। তুমি তোমার বৌদির কথা মিলিয়ে নিও। আশিস উঠে দাঁড়িয়ে ভাতের থালাটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। ঘরময় ভাত, ডাল, তরকারি, মাছের ঝোল চারিদিকে ছড়িয়ে গেল। হিসিয়ে কি একটা বলবে বলে এগোতে গেল টগরের দিকে, কিন্তু তার আগেই ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকিয়ে বলল, না মালিনী, না, এভাবে তোমার অপমান আমি সহ্য করব না। কি বললে? ভাতের থালা? বেশ করেছি, আমি বেশ করেছি, ফেলেছি। লক্ষ্মীর দ্বারা ফেলতে নেই। হ্যাঁ হ্যাঁ, জানি সব জানি আমি। কিন্তু তুমি বুঝছো না মালিনী, ওরা কেউ তোমাকে ভালোবাসে না, বিশ্বাস পর্যন্ত করে না। কি বললে?
বুঝিয়ে দেবে বলছো? ঠিক বলছো? হ্যাঁ, বেশ বেশ, তবে তাই করো। টগর হাঁ হয়ে দাঁড়িয়ে দেখছে আশিসের কাণ্ড। কি বলছে এসব? কাকে বলছে? কাউকেই তো সে দেখতে পাচ্ছে না। সবটা ভেবে ওঠার আগেই টগর দেখতে পেল ঘরে রাখা শক্তপোক্ত খাটটা নিজে নিজেই মাঝামাঝি চিড়ে গেল। সেটা সমানভাবে দুভাগ হয়ে গেল। হা হা করে হেসে উঠল আশিস, বলল, দেখলে দেখলে তো মালিনীর ক্ষমতা, দেখলে? দৌড়ে শাশুড়ির ঘরের সামনে এসে অজ্ঞান হয়ে গেল টগর। ঘড়িতে সন্ধে 8টা মতো বাজে। অবশ্য পাড়াগাঁয়ে এই সময়টা রাতই বলা চলে। কারো মুখে কোনো কথা নেই। সবাই কথা বলবে বলেই জড়ো হয়েছে, অথচ সবাই চুপ। মুখ শুকিয়ে গেছে সবার। নীরবতা ভাঙল বিন্তি। সে বলল, ওদের বাড়িতেই খবর দাও, ওরাই ব্যবস্থা করুক। মেয়ে যখন ওদের। বিন্তিকে থামিয়ে দিয়ে আনন্দ বলল, মেয়ে ওদের হলেও সমস্যা তো হচ্ছে আমাদের ছেলের। ওদের খবর দিয়ে কি করব? আমাদেরই করতে হবে যা করার। তাহলে কি করবে ভাবছো বড়দা? জানি না রে, আমার আর মাথা কাজ করছে না। বলছি, করিম চাচাকে ডাকবে নাকি? করিম চাচা? বীরবাড়ির? হ্যাঁ, মানে অনেকেই তো যায় দেখি। তুমি কি বলো মা? মাতঙ্গী শুয়ে আছেন বিছানায়, সব শুনছিলেন তিনি। এবারে তিনি বললেন, যা ভালো বুঝিস কর বাবা, আমার ছেলেটাকে ফিরিয়ে দে, আমার অমন সুস্থ সবল ছেলেটা। কথা শেষ হবার আগেই ঘরের দরজাটা ধরাম করে খুলে গেল। সবাই চমকে তাকালো সেই দিকে। দেখলো আশিস দাঁড়িয়ে আছে দরজার কাছে। আনন্দ তাড়াতাড়ি বলল, আসো ভেতরে আয়, কিছু বলবি? ভালোবাসা যেমন তেমন, বড্ড মায়ায় জড়িয়ে পড়েছি গো। ভালোবাসার বাঁধন ছিঁড়ে ফেলা যায়, কিন্তু মায়া কাটায় কিভাবে? আশিসের এহানো কথায় অবাক হলো সবাই। মাতঙ্গী উঠে বসে বললেন, কি বলছিস শাশু? কি বললি এগুলো? আমি তোমাদের পায়ে পড়ি গো, আমাকে ওর থেকে দূরে করে দিও না। আমি পারবো না ওকে ছেড়ে থাকতে। তোর ওকে ছাড়া থাকার ব্যবস্থা হচ্ছে, দাঁড়া। ডাইনিটাকে তাড়িয়েই ছাড়বো। ডাইনির মায়ায় ভালোবাসায় মজেছ তুমি? দাঁড়াও দাঁড়াও। রাগার্ত কণ্ঠে বললেন মাতঙ্গী। আশিস সেই থেকে দরজার মুখেই দাঁড়িয়ে। অন্ধকার জায়গাটা, ওখান থেকে এসে বলল, তোমার ছেলের মায়ায় জড়িয়েছি গো। কি সব ভুলভাল বকছো মেজদা? ঘরে যাও তুমি, কাল সকালে কথা হবে। মায়ের শরীর ভালো নেই এমনিতেই। ভুলে না গো ঠাকুরজি, আমি তো বেটিক কিছু বলিনি। তোমার মেস্তার কথাই বলছি গো। ও তো ঘরেই আছে, দুলছে, এখানে আসেনি তো। সবাই যেন হতভম্ব হয়ে গেল। আশিস ফের বলল, আজ পূর্ণিমা, আমাদের একসাথে চাঁদ দেখার কথা। আমাদের প্রথম পূর্ণিমা। আমি সারা রাত চাঁদ দেখব, আর ও আমাকে দেখবে। কথা তো হয়েই আছে। যাই হোক, কাল তোমরা যত সকাল সকাল হয় সব মিটিয়ে দিও। হ্যাঁ, আমরা কাল চলে যাব। আর হ্যাঁ, বেশি বেলা করবে না কিন্তু। কথাগুলো বলা শেষ হতেই ধরাম শব্দে ফের দরজাটা বন্ধ হয়ে গেল। আসমানি রঙের জরির ওপর রূপলি কাজ করা, অপূর্ব দেখতে বেনারসিটা। কিন্তু এই বাড়িতে এই শাড়ি কিভাবে এলো সেটা কেউ জানে না। হাসি সেই শাড়ি কিভাবে পেল তাও সকলের অজানা। মালিনীকে যখন শেষ দেখা দেখতে গিয়েছিল ওরা, তখন এই শাড়িটা দেখেছিল। এই শাড়িটাই পরিয়েছিল ওর বাড়ির লোক মালিনীকে। নতুন বউয়ের মতো সাজিয়েছিল ওকে চন্দন পরিয়ে। সেই শ্মশানে পড়ে থাকা মালিনীর বেনারসি শাড়িটা গলায় পেঁচিয়ে সিলিং এর রড থেকে ঝুলছে আশিস।
তার মুখে কোনো কষ্টের চিহ্ন মাত্র নেই, বরং মুখে বিরাজ করছে এক আশ্চর্য হাসি। হাসতে হাসতে যেন শরীরটা ঝুলছে। না, এখনো এখনো একটু একটু দুলছে। খাটের পাশের খোলা জানলা দিয়ে পূর্ণিমার চাঁদের ছটা এসে পড়ছে সেই আশ্চর্য হাসি জড়ানো মুখে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে ekhongolpo@gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটি ছবি ও ফোন নাম্বার। আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার্স রেনি টেলস, বং স্টোরি সার্কেল এবং অপু দুর্গার পাঁচালী। তাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।